26 নম্বর ফাইল। আগের ফাইলের কন্টিনিউয়েশন। সপ্তম অধ্যায়, পৃষ্ঠা সংখ্যা 164। প্রশ্ন সংখ্যা 6, ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো। ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি। কাঠামোগত দিক থেকে ভারত একটি যুক্তরাষ্ট্র, অথচ সংবিধানে কোথাও ভারতকে যুক্তরাষ্ট্র বলা হয়নি, বলা হয়েছে রাজ্যসমূহের ইউনিয়ন। ফলে প্রশ্ন দেখা দিয়েছে যে ভারত কি প্রকৃতই যুক্তরাষ্ট্র? মূলত 3 দিক থেকে ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি বিচার করা যায়। 1, ভারতের সংবিধানে স্বীকৃত কিছু যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য। 2, ভারতের সংবিধানে অনুপস্থিত কোনো যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য। 3, ভারতীয় শাসন ব্যবস্থা অন্তর্নিহিত প্রকৃতি। ভারতীয় শাসন ব্যবস্থা যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য। সংবিধানে ভারতকে যুক্তরাষ্ট্র বলা না হলেও যুক্তরাষ্ট্রের মৌল বৈশিষ্ট্যগুলির অস্তিত্ব ভারতীয় শাসন ব্যবস্থায় দেখা যায়। যেমন 1, দ্বৈত সরকার। যুক্তরাষ্ট্রের অপরিহার্য বৈশিষ্ট্য অনুযায়ী ভারতীয় শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় ও আঞ্চলিক সরকারগুলির সহাবস্থান লক্ষ্য করা যায়। বর্তমানে 28টি অঙ্গরাজ্য এবং 7টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে ভারতীয় যুক্তরাষ্ট্র গঠিত। 2, লিখিত ও দুষ্পরিবর্তনীয় সংবিধান। যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থার চাহিদা অনুযায়ী ভারতে একটি লিখিত এবং অংশত দুষ্পরিবর্তনীয় সংবিধান রয়েছে। 3, ক্ষমতা বন্টন। সংবিধানের 7ম তপশিলে 3টি তালিকার কেন্দ্রীয়, রাজ্য, যুগ্ম মাধ্যমে কেন্দ্রীয় আঞ্চলিক সরকারগুলির মধ্যে সুনির্দিষ্টভাবে ক্ষমতা ভাগ করে দেওয়া হয়েছে। 4, সংবিধানের প্রাধান্য। সংবিধানকে দেশের সর্বোচ্চ মৌলিক আইনের মর্যাদা দিয়ে ভারতীয় শাসন ব্যবস্থায় সংবিধানের প্রাধান্য স্বীকৃত হয়েছে। সর্বস্তরের শাসন কর্তৃপক্ষকে সংবিধান মান্য করে দায়-দায়িত্ব সম্পাদন করতে হয়। 5, যুক্তরাষ্ট্রীয় আদালত। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার রীতি অনুযায়ী ভারতীয় সুপ্রিম কোর্ট যুক্তরাষ্ট্রীয় আদালতের দায়িত্ব পালন করে। সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকর্তা, রক্ষাকর্তা এবং কেন্দ্র রাজ্য বিরোধে নিষ্পত্তিকারী হিসাবে সুপ্রিম কোর্ট ভারতীয় শাসন ব্যবস্থায় এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। 6, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। যুক্তরাষ্ট্র ব্যবস্থার মতোই ভারতের কেন্দ্রীয় আইনসভা পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট, যার উচ্চকক্ষে রাজ্যসভা রাজ্যগুলির প্রতিনিধিত্বের ব্যবস্থা স্বীকৃত হয়েছে। পৃষ্ঠা সংখ্যা 165। 7, স্বতন্ত্র রাজস্ব ব্যবস্থা। সংবিধানে কেন্দ্র রাজ্য স্বতন্ত্র রাজস্ব ব্যবস্থা উল্লিখিত হয়েছে। ফলে কেন্দ্র বা রাজ্য কোনো সরকারকে আর্থিক কারণে অন্য সরকারের উপর পুরোপুরি নির্ভর করতে হয় না। ভারতীয় শাসন ব্যবস্থা অনুপস্থিত যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য। যুক্তরাষ্ট্রীয় কয়েকটি মৌল বৈশিষ্ট্য ভারতীয় শাসন ব্যবস্থায় নেই, সেজন্য অনেকে ভারতকে একটি পূর্ণাঙ্গ যুক্তরাষ্ট্র বলে অভিহিত করতে চাননি। এই বৈশিষ্ট্যগুলি হলো: 1, আংশিক দুষ্পরিবর্তনীয় সংবিধান। ভারতীয় সংবিধান সম্পূর্ণ দুষ্পরিবর্তনীয় নয়। পার্লামেন্ট সংবিধানের মূল কাঠামো ছাড়া অন্য যে কোনো অংশের পরিবর্তন করতে সক্ষম। 2, আইনসভা উচ্চকক্ষের রাজ্যগুলির সমপ্রতিনিধিত্বের অস্বীকৃতি। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো ভারতের কেন্দ্রীয় আইনসভার উচ্চকক্ষে অঙ্গরাজ্যগুলির সমান প্রতিনিধিত্ব স্বীকৃত হয়নি। জনসংখ্যার ভিত্তিতে প্রতিনিধি সংখ্যা নির্ধারিত হওয়ায় আইনসভা উচ্চকক্ষে বড় ও জনবহুল রাজ্যগুলির থেকে বেশি সংখ্যক এবং ছোট ও অপেক্ষাকৃত কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্যগুলি থেকে কম সংখ্যক প্রতিনিধি প্রেরিত হয়। 3, সুপ্রিম কোর্টের সীমাবদ্ধতা। মার্কিন সুপ্রিম কোর্টের মতো ভারতীয় সুপ্রিম কোর্ট, আবার পড়ছি, ভারতীয় শাসন ব্যবস্থায় অনুপস্থিত যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য। যুক্তরাষ্ট্রের কয়েকটি মৌল বৈশিষ্ট্য ভারতীয় শাসন ব্যবস্থায় নেই, সেজন্য অনেকে ভারতকে একটি পূর্ণাঙ্গ যুক্তরাষ্ট্র বলে অভিহিত করতে চাননি। এই বৈশিষ্ট্যগুলি হলো: 1, আংশিক দুষ্পরিবর্তনীয় সংবিধান। ভারতীয় সংবিধান সম্পূর্ণ দুষ্পরিবর্তনীয় নয়। পার্লামেন্ট সংবিধানের মূল কাঠামো ছাড়া অন্য যে কোনো অংশ পরিবর্তন করতে সক্ষম। 2, আইনসভার উচ্চকক্ষে রাজ্যগুলির সমপ্রতিনিধিত্বের অস্বীকৃতি। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো ভারতের কেন্দ্রীয় আইনসভা উচ্চকক্ষে অঙ্গরাজ্যগুলির সমান প্রতিনিধিত্ব স্বীকৃত হয়নি। জনসংখ্যার ভিত্তিতে প্রতিনিধি সংখ্যা নির্ধারিত হওয়ায় আইনসভা উচ্চকক্ষে বড় ও জনবহুল রাজ্যগুলির থেকে বেশি সংখ্যক এবং ছোট অপেক্ষাকৃত কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্যগুলি থেকে কম সংখ্যক প্রতিনিধি প্রেরিত হয়। 3, সুপ্রিম কোর্টের সীমাবদ্ধতা। মার্কিন সুপ্রিম কোর্টের মতো ভারতীয় সুপ্রিম কোর্ট আইনের যথাবিহিত পদ্ধতি অর্থাৎ আইনের গুণাগুণ বিচার অনুসারে বিচার কাজ পরিচালনা করতে পারে না। তাছাড়া পার্লামেন্ট ইচ্ছা করলে সংবিধান সংশোধনের মাধ্যমে সুপ্রিম কোর্টের রায়কে অকার্যকরী করতে সক্ষম। 4, রাজ্যগুলির আংশিক স্বাধিকার। ভারতীয় যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলির স্বাধিকার পুরোপুরি রক্ষিত হয়নি। পার্লামেন্ট আইন করে যে কোনো রাজ্যের নাম, সীমানা ইত্যাদি পরিবর্তন করতে পারে। 5, দ্বৈত নাগরিকতার অস্বীকৃতি। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো ভারতের অঙ্গরাজ্যগুলির অধিবাসীদের আলাদা কোনো নাগরিকত্ব দেওয়া হয়নি বা ভারতে দ্বৈত নাগরিকত্বের নীতি স্বীকৃত হয়নি। 6, রাজ্যগুলির স্বতন্ত্র সংবিধানে অনুপস্থিতি।
মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ডের মতো ভারতে অঙ্গরাজ্যগুলির স্বতন্ত্র কোনো সংবিধান নেই। কেন্দ্র ও রাজ্য উভয় শাসন ব্যবস্থায় একটিমাত্র সংবিধানের দ্বারা নিয়ন্ত্রিত হয়। 7. স্বতন্ত্র রাজ্য বিচার ব্যবস্থার অস্বীকৃতি। ভারতের বিচার ব্যবস্থা অখণ্ড, স্বতন্ত্র রাজ্য বিচার ব্যবস্থা এখানে স্বীকৃত হয়নি। ভারতীয় শাসন ব্যবস্থা অন্তর্নিহিত প্রকৃতি। ভারতীয় শাসন ব্যবস্থা অন্তর্নিহিত প্রকৃতি পর্যালোচনা করলে কেন্দ্রিকতার প্রতি একটা প্রবল ঝোঁক লক্ষ্য করা যায়। বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্র প্রবণতা সুস্পষ্ট। 1. গঠনগত দিক থেকে ভারতকে যুক্তরাষ্ট্র হিসেবে অভিহিত করার যৌক্তিকতা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। তাদের মতে একত্রীকরণ বা বিভক্তিকরণ এই দুটি পদ্ধতির মধ্যে কোনটির মাধ্যমে ভারতীয় যুক্তরাষ্ট্র গঠিত হয়নি। 2. আইন। কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা ক্ষমতা বন্টনের এই তিনটি তালিকার বাইরে অবশিষ্ট ক্ষমতাগুলি এখানে কেন্দ্রীয় সরকারের হাতে অর্পণ করা হয়েছে। এছাড়া 1. যুগ্ম তালিকাভুক্ত বিষয়গুলোতে রাজ্যের কোনো আইন কেন্দ্রীয় আইনের সঙ্গে অসঙ্গতিপূর্ণ হলে রাজ্য আইনের অসঙ্গতিপূর্ণ অংশে বাতিল বলে বিবেচিত হয়। 2. রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করার ব্যাপারে রাজ্যগুলির একক ক্ষমতা স্বীকৃত হলেও বিশেষ বিশেষ ক্ষেত্রে কেন্দ্রীয় আইনসভা বা সংসদে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করার ক্ষমতা রয়েছে। 3. রাষ্ট্রপতি কোন রাজ্যের সাংবিধানিক অচলাবস্থা ঘোষণা করে সেই রাজ্যের আইনসভা ক্ষমতা সংসদের হাতে দিতে পারে। 356 নম্বর ধারা। রাজ্যপাল মনে করলে রাজ্য আইনসভায় গৃহীত কোনো বিলকে জাতীয় স্বার্থের প্রশ্নে রাষ্ট্রপতি বিবেচনার জন্য পাঠাতে পারেন। এছাড়া কেন্দ্রের নির্দেশে রাজ্যপাল বিলে স্বাক্ষর দিতে অসম্মতি জানিয়ে বা পুনর্বিবেচনার জন্য সেটিকে আইনসভার কাছে ফেরত পাঠিয়ে রাজ্য আইনসভার কাজে বাধা সৃষ্টি করতে পারেন। 3. প্রশাসন। 256 নম্বর ধারা। সংবিধান অনুযায়ী প্রতিটি রাজ্যে প্রশাসনিক কর্তৃপক্ষকে সংসদীয় আইনের সঙ্গে সঙ্গতি রেখে প্রশাসন পরিচালনা করতে হয়। 2. 257 1 নম্বর ধারা। সংবিধানে বলা হয়েছে যে রাজ্যগুলোকে এমনভাবে শাসন ক্ষমতা প্রয়োগ করতে হবে যাতে কেন্দ্রীয় প্রশাসনিক ব্যবস্থা ব্যাহত না হয়ে পড়ে। 3. 257 2 ও 3 নম্বর ধারা। জাতীয় স্বার্থ রক্ষার জন্য বা সামরিক কারণে কেন্দ্র রাজ্যগুলিকে যোগাযোগ ব্যবস্থা ও রাজ্যের অন্তর্গত রেলপথ রক্ষণাবেক্ষণের নির্দেশ দিতে পারে। 4. 258 1 নম্বর ধারা। সংবিধান অনুযায়ী রাজ্যের সম্মতিক্রমে রাষ্ট্রপতি শর্ত সাপেক্ষে বা শর্তহীনভাবে সংশ্লিষ্ট রাজ্য সরকার বা রাজ্যের সরকারি কর্মচারীদের উপর বিশেষ কয়েকটি কাজের দায়িত্ব দিতে পারেন। 5. 262 নম্বর ধারা। আন্তঃরাজ্য নদী এবং নদী উপত্যকাগুলিকে নিয়ে বিভিন্ন রাজ্যের মধ্যে বিরোধ বাঁধলে কেন্দ্রীয় আইনসভা আইন প্রণয়ন করে তা নিষ্পত্তি করতে পারে। 6. 263 নম্বর ধারা। প্রশাসন পরিচালনার ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সহযোগিতার জন্য রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে আন্তঃরাজ্য পরিষদ গঠন করতে পারেন। 7. 312 নম্বর ধারা। সংবিধান অনুসারে সমগ্র দেশের জন্য পদস্থ প্রশাসনিক কর্মচারী IAS এবং পদস্থ পুলিশ কর্মচারী IPS নিয়োগের ক্ষমতা রাষ্ট্রপতির রয়েছে। 8. 352 নম্বর ধারা। সমগ্র দেশে বা দেশের কোনো অংশে জরুরি অবস্থা জারি করলে রাজ্যের যাবতীয় প্রশাসনিক কাজকর্ম কেন্দ্রের নির্দেশ অনুযায়ী পরিচালিত হয়। 9. 356 নম্বর ধারা। সংবিধানের 356 নম্বর ধারা অনুসারে কোনো রাজ্য সরকার কেন্দ্রের নির্দেশ যথাযথভাবে মেনে না চললে রাষ্ট্রপতি শাসনতান্ত্রিক অচলাবস্থা জারি করে সংশ্লিষ্ট রাজ্যের শাসনভার সরাসরি নিজের হাতে অথবা রাজ্যপাল বা অন্য কোনো শাসন কর্তৃপক্ষের হাতে দিতে পারেন। 10. রাজ্যপালদের উপর কেন্দ্রের নিয়ন্ত্রণ। রাষ্ট্রপতি রাজ্যগুলির প্রশাসনিক প্রধান হিসাবে রাজ্যপালকে নিয়োগ করেন। প্রকৃতপক্ষে রাষ্ট্রপতি পরামর্শদাতা হিসাবে কেন্দ্রীয় মন্ত্রিসভা রাজ্যপালের নিয়োগ ও অপসারণের ব্যাপারে ক্ষমতা প্রয়োগ করে। পৃষ্ঠার সংখ্যা 166। 4. আর্থিক বিষয়। আর্থিক বিষয়েও কেন্দ্র প্রাধান্য দেখা যায়, যেমন 1. রাজ্য কেন্দ্র তালিকা বহির্ভূত বিষয় সংক্রান্ত ক্ষমতা। রাজস্ব আদায়ের ব্যাপারে কেন্দ্র ও রাজ্যের ক্ষমতা বন্টন দুটি পৃথক তালিকায় করা হলো দুটি তালিকার বাইরে অবশিষ্ট ক্ষমতাগুলি কেন্দ্রের হাতে তুলে দেওয়া হয়েছে। 2. অর্থ কমিশন নিয়োগের ক্ষমতা। প্রতি 5 বছর অন্তর কেন্দ্রীয় সরকারের পরামর্শে রাষ্ট্রপতি কর্তৃক অর্থ কমিশন গঠিত হয়। অর্থ কমিশন সম্পূর্ণরূপে একটি কেন্দ্রীয় কমিশন হওয়ায় এক্ষেত্রে কেন্দ্র পরোক্ষভাবে রাজ্যগুলিকে নিয়ন্ত্রণের সুযোগ পায়। 3. আর্থিক জরুরি অবস্থা রাজ্যের আর্থিক নীতি নিয়ন্ত্রণের ক্ষমতা। সংবিধানের 360 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করে রাজ্য সরকারগুলিকে কেন্দ্রীয় সরকার প্রণীত আর্থিক নীতি অনুসরণের নির্দেশ দিতে পারে। 4. রাজ্যগুলির হিসাব নিকাশ পরীক্ষার ক্ষমতা।
রাজ্য সরকারগুলি আয় ব্যয় ও লেনদেনের হিসাব পরীক্ষার জন্য অ্যাকাউন্টেন্ট জেনারেল এবং কন্ট্রোলার ও অডিটর জেনারেলকে রাষ্ট্রপতি নিয়োগ করেন। এছাড়া কেন্দ্র কর্তৃক যোজনা কমিশন, প্ল্যানিং কমিশন গঠন ভারতীয় যুক্তরাষ্ট্রীয় কাঠামো আর্থিক ক্ষেত্রে কেন্দ্র প্রাধান্যের ইঙ্গিত দেয়। উপসংহার: এই আলোচনা থেকে এটা স্পষ্ট হয়ে ওঠে যে ভারতীয় যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় সরকার অত্যন্ত শক্তিশালী এবং রাজ্যগুলির ক্ষমতা বিশেষভাবে সীমিত। এই কারণে অধ্যাপক কেসি হোয়ার ভারতকে একটি আধা যুক্তরাষ্ট্র, কোয়াসি ফেডারেল বলে অভিহিত করেছেন। বর্তমান রাজনৈতিক ব্যবস্থার প্রেক্ষাপটে ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতিকে সহযোগিতামূলক বা সমবায়িক যুক্তরাষ্ট্র বলে অভিহিত করাই সবচেয়ে বাস্তবসম্মত। প্রশ্ন সংখ্যা 7। রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা কাকে বলে? রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা। রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় শাসন বিভাগ আইন বিভাগের প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে সংবিধান অনুযায়ী শাসন কার্য পরিচালনা করতে সক্ষম হয়। এই ধরনের শাসন ব্যবস্থায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি গৃহীত হওয়ার ফলে আইন বিভাগ ও শাসন বিভাগ স্ব ক্ষেত্রে স্বাধীনভাবে নিজেদের কাজকর্ম পরিচালনা করার সুযোগ পায়। রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার যথার্থ উদাহরণ হলো মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়া ব্রাজিল, আর্জেন্টিনা, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ফিলিপিন্স ইত্যাদি দেশে এই শাসন ব্যবস্থা বিদ্যমান। রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা বৈশিষ্ট্য। রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার লক্ষণীয় বৈশিষ্ট্যগুলি হলো: 1. ক্ষমতা স্বতন্ত্রীকরণ। রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থার একটি প্রধান বৈশিষ্ট্য হল ক্ষমতা স্বতন্ত্রীকরণ। বস্তুত ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রয়োগের কারণে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার সৃষ্টি হয়। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অনুসৃত হওয়ায় এই ধরনের শাসন ব্যবস্থায় শাসন বিভাগ যেমন আইন বিভাগকে নিয়ন্ত্রণ করতে পারে না, তেমনি আইন বিভাগ ও শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করতে পারে না। রাষ্ট্রপতি বা তাঁর মন্ত্রিসভার সদস্যরা কেউই আইনসভার অধিবেশনে হাজির থাকতে বা আইন প্রণয়নে অংশ নিতে পারেন না। অন্যদিকে আইন বিভাগও তেমনি রাষ্ট্রপতি বা তার মন্ত্রিসভার সদস্যদের নিয়ন্ত্রণ করতে পারে না। 2. রাষ্ট্রপতি প্রকৃত শাসক প্রধান। রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতি হলেন সমগ্র রাষ্ট্রের প্রধান এবং একই সঙ্গে তিনি শাসন বিভাগেরও প্রধান। অধ্যাপক অ্যালান বলের বক্তব্য অনুযায়ী রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের সাধারণ ও রাজনৈতিক প্রধান। দ্য প্রেসিডেন্ট ইজ বোথ নমিনাল অ্যান্ড পলিটিক্যাল হেড অব দ্য স্টেট, কোট আনকোট। তত্ত্বগতভাবে ও বাস্তবে রাষ্ট্রপতি শাসিত সরকারের ক্ষেত্রে রাষ্ট্রপতি প্রভূত ক্ষমতার অধিকারী, তাই রাষ্ট্রপতিকে প্রকৃত শাসক প্রধান বলা হয়। 3. জনগণের প্রতি দায়বদ্ধতা। রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতি একটি নির্দিষ্ট মেয়াদের জন্য জনগণের দ্বারা নির্বাচিত হন। তিনি আইনসভার দ্বারা মনোনীত বা নির্বাচিত হন না। এই কারণে রাষ্ট্রপতি জনগণের কাছে দায়বদ্ধ থাকেন, আইনসভার কাছে নয়। 4. ক্ষমতাহীন মন্ত্রিসভা। রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় মন্ত্রিসভা কার্যত ক্ষমতাহীন। রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের মনোনয়ন ও নিয়োগ করেন। মন্ত্রিসভার সদস্যরা রাষ্ট্রপতির সহকর্মী নন, তারা রাষ্ট্রপতির অধস্তন কর্মচারী মাত্র। রাষ্ট্রপতির সন্তুষ্টির উপর মন্ত্রীদের কার্যকাল নির্ভর করে। মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে রাষ্ট্রপতি আলোচনা বা পরামর্শ করলেও সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে তিনি একক ক্ষমতার অধিকারী। 5. দলীয় সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে সম্পর্কহীন। আইনসভায় দলীয় সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে রাষ্ট্রপতির কোনো সম্পর্ক নেই। রাষ্ট্রপতি যে রাজনৈতিক দলের সদস্য সেই দলের সংখ্যাগরিষ্ঠতা আইনসভায় থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। রাষ্ট্রপতি নির্বাচন ও আইনসভা নির্বাচন আলাদাভাবে অনুষ্ঠিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে এটা বহুবার দেখা গেছে যে রাষ্ট্রপতি যে রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচিত হয়েছেন সেই দলের সংখ্যাগরিষ্ঠতা মার্কিন কংগ্রেসে অর্থাৎ কেন্দ্রীয় আইনসভাতে নেই। 6. রাষ্ট্রপতি নিরপেক্ষ আইনসভা। রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতি নিরপেক্ষ আইনসভার অস্তিত্ব লক্ষ্য করা যায়। আইনসভা নির্বাচনের জন্য নির্দেশ দেওয়া অথবা আইনসভা ভেঙে দিয়ে নতুন করে নির্বাচন ঘোষণা করা ইত্যাদি ব্যাপারে রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নেই। রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা আইনসভা আইন প্রণয়নের ব্যাপারে সার্বিক ক্ষমতা ভোগ করে থাকে। 7. নির্বাচিত শাসক প্রধান। রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় শাসন বিভাগের প্রধান রূপে রাষ্ট্রপতি একমাত্র নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত হন। উত্তরাধিকার সূত্রে বা অন্য কোনোভাবে তিনি পদে আসীন হন না। 8. আইনসভা নিয়ন্ত্রণহীনতা। রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় শাসন বিভাগের ওপর আইনসভার কোনো নিয়ন্ত্রণ পরিলক্ষিত হয় না। এখানে রাষ্ট্রপতিকে তাঁর সম্পাদিত কোনো পৃষ্ঠা সংখ্যা 167। এখানে রাষ্ট্রপতিকে তাঁর সম্পাদিত কোনো কাজের জন্য আইনসভার কাজে জবাবদিহি করতে হয় না। 9. রাষ্ট্রপতি কার্যকালের স্থায়িত্ব। রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা নির্বাচিত রাষ্ট্রপতি কার্যকাল সংবিধান কর্তৃক নির্দিষ্ট করে দেওয়া থাকে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি 4 বছরের কার্যকালে নির্বাচিত হন। নির্দিষ্ট এই কার্যকালের আগে রাষ্ট্রপতিকে সহজে পদচ্যুত করা যায় না।
একমাত্র রাষ্ট্রদ্রোহিতা, সংবিধান ভঙ্গ, অসদাচরণ বা দুর্নীতি ইত্যাদির মতো গুরুতর অভিযোগ প্রমাণিত হলে ইমপিচমেন্ট পদ্ধতিতে রাষ্ট্রপতিকে তাঁর পদ থেকে অপসারণ করা যায়। প্রশ্ন সংখ্যা 8, রাষ্ট্রপতি শাসিত সরকারের গুণ, দোষ বা সুবিধা অসুবিধা বিশ্লেষণ করো। রাষ্ট্রপতি শাসিত সরকারের গুণ বা সুবিধা। রাষ্ট্রপতি শাসিত সরকারের যেসব গুণ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো 1. স্থায়িত্ব। আইনসভার আস্থা বা অনাস্থার উপর রাষ্ট্রপতি শাসিত সরকারের অস্তিত্ব নির্ভর করে না। নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার আগে এই ধরনের সরকারের পতনের আশঙ্কা প্রায় নেই বললেই চলে। এর ফলে সরকারের স্থায়িত্ব সুনিশ্চিত হয়। 2. প্রতিশ্রুতি পূরণ। রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় সরকারের স্থায়িত্ব সুনিশ্চিত থাকে বলে রাষ্ট্রপতির পক্ষে নির্বিঘ্নে নির্বাচনী প্রতিশ্রুতি পালন করা সম্ভবপর হয়। 3. জরুরি অবস্থার উপযোগী। প্রশাসনের সর্বময় কর্তৃত্ব রাষ্ট্রপতির হাতে থাকে বলে তিনি নিজে এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করে তা কার্যকর করতে পারেন। তাই দেশ যখন বৈদেশিক আক্রমণ বা অভ্যন্তরীণ গোলযোগ বা গৃহযুদ্ধ ইত্যাদির মতো সংকটকালীন পরিস্থিতির সম্মুখীন হয় তখন রাষ্ট্রপতি তৎপরতার সঙ্গে তার মোকাবিলা করতে পারেন। 4. ক্ষমতা স্বতন্ত্রীকরণের সুফল। রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলবৎ থাকায় আইন বিভাগ ও শাসন বিভাগ সম্পূর্ণ স্বতন্ত্র স্বাধীনভাবে কাজ করার সুযোগ পায়। ফলে শাসন ব্যবস্থা অযথা জটিলতার সৃষ্টি হয় না। 5. দল ব্যবস্থা কুফল মুক্ত। রাষ্ট্রপতি শাসিত সরকার সংকীর্ণ দল ব্যবস্থা কুফল থেকে মুক্ত, কারণ রাষ্ট্রপতি শাসিত সরকারের স্থায়িত্ব আইনসভার সংখ্যাগরিষ্ঠ দলের সমর্থনের উপর নির্ভরশীল নয়। 6. প্রশাসনিক উৎকর্ষ বৃদ্ধি। রাষ্ট্রপতি শাসিত সরকারের দলমত নির্বিশেষে যোগ্য ব্যক্তিদের নিয়োগ করার সুযোগ পাওয়া যায়। রাষ্ট্রপতিও তাঁর পছন্দ মতো এমনকি নিজের দলের বাইরে থেকেও যোগ্য ব্যক্তিদের নিয়ে মন্ত্রিসভা গঠন করে থাকেন, ফলে প্রশাসনিক উৎকর্ষ বৃদ্ধি পায়। 7. দায়িত্বশীল প্রশাসন। রাষ্ট্রপতি শাসিত প্রশাসনের সরকারের বিভিন্ন ক্ষমতা ও দায়িত্বের এলাকা সুনির্দিষ্ট থাকায় প্রতিটি বিভাগ নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন থাকতে পারে। তাছাড়া একই ধরনের শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতি প্রত্যক্ষভাবে জনগণের কাছে দায়বদ্ধ থাকেন বলে তার পক্ষে কোনো জনবিরোধী কাজকর্ম করা সম্ভব হয় না। 8. দলসর্বস্ব মানসিকতা অনুপস্থিতি। ব্রাইসের মতে সংসদীয় শাসন ব্যবস্থার তুলনায় রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা আইনসভার দলীয় মানসিকতা প্রভাব অপেক্ষাকৃত কম। বিশেষজ্ঞদের মতে এই কারণে আইন প্রণয়ন সংক্রান্ত কাজকর্ম সুষ্ঠুভাবে সম্পাদিত হওয়া সম্ভব নয়। রাষ্ট্রপতি শাসিত সরকারের দোষ বা অসুবিধা। রাষ্ট্রপতি শাসিত সরকারের প্রধান ত্রুটিগুলি হল ক্ষমতা স্বতন্ত্রীকরণের কুফল। রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় শাসন বিভাগ আইন বিভাগ পরস্পরের স্বাধীনভাবে কাজ করায় উভয়ের মধ্যে সুষ্ঠু সহযোগিতা গড়ে ওঠে না। শাসন বিভাগ এবং আইন বিভাগের মধ্যে আধিপত্য কায়েম নিয়ে একটা রেষারেষি লক্ষ্য করা যায়। অধ্যাপক গেটলের মতে যখন আইন বিভাগ ও শাসন বিভাগ ভিন্ন ভিন্ন দলের অধীনে থাকে তখন প্রশাসনিক সংকটের আশঙ্কা দেখা যায়। কোর্ট, when legislature and executive are of different parties, there is constant danger of deadlock, unquote. 2. স্বৈরাচারিতার সম্ভাবনা। রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় সরকারের সমগ্র ক্ষমতা রাষ্ট্রপতির হাতে থাকে। এই ক্ষমতাকে নিয়ন্ত্রণ করার শক্তি আইনসভার নেই, কারণ রাষ্ট্রপতি আইনসভার কাছে দায়বদ্ধ নন। তিনি সংবিধান অনুযায়ী স্বাধীনভাবে নিজের ক্ষমতা প্রয়োগ করার অধিকারী। তাছাড়া নির্দিষ্ট কার্যকাল শেষ হওয়ার আগে রাষ্ট্রপতিকে সহজে পদচ্যুত করা যায় না। এইসব কারণে রাষ্ট্রপতি তাঁর কার্যকালে অনিয়ন্ত্রিত এবং একচ্ছত্র ক্ষমতা প্রয়োগের সুযোগ পান। এই ব্যবস্থা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। 3. দায়িত্বহীনতা। রাষ্ট্রপতি শাসিত সরকার বাস্তবে এক প্রকার দায়িত্বহীন সরকার। আইনসভায় রাষ্ট্রপতি কোন রকম দায় দায়িত্ব না থাকায় তাকে জনপ্রতিনিধিদের কাজে জবাবদিহি করতে হয় না। এ বিষয়ে রাষ্ট্রপতিকেও বাধ্যও করা যায় না। 4. বিচার বিভাগের অত্যাধিক প্রাধান্য। রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রয়োগ সত্ত্বেও বিভিন্ন বিভাগের ক্ষমতার পরিধির ব্যাখ্যা এবং কাজকর্মের বৈধতা বিচারের দায়িত্ব বিচার বিভাগের উপর ন্যস্ত থাকে। সংবিধান অনুসারে ক্ষমতা ব্যবহার করার অধিকারী হওয়ায় বিচার বিভাগ সরকারি প্রশাসন ও আইন বিভাগের উপর অত্যধিক প্রাধান্য বজায় রাখার সুযোগ পায়। 5. জনমত প্রতিফলনের অন্তরায়। রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা জনগণের সঙ্গে সরকারের কোনো প্রত্যক্ষ সংযোগ স্থাপিত না হওয়ায় গণমাধ্যমগুলির সাহায্যে পৃষ্ঠা সংখ্যা 168 গণমাধ্যমগুলির সাহায্যে পরোক্ষভাবে এই কাজ করতে হয়। এতে জনমতে প্রকৃত প্রতিফলন নাও ঘটতে পারে। উপসংহার, রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা গুণ দোষ বিশ্লেষণ করে পরিশেষে বলা যায় যে এই ধরনের শাসন ব্যবস্থার সাফল্য ও ব্যর্থতা রাষ্ট্রপতি পদাধিকারী ব্যক্তির বিচক্ষণতা, দক্ষতা ও দূরদর্শিতার উপর বহুলাংশে নির্ভরশীল। প্রশ্ন সংখ্যা 9।
সংসদীয় বা মন্ত্রী পরিষদ চালিত শাসন ব্যবস্থার সংজ্ঞা দাও। সংসদীয় শাসন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। সংসদীয় শাসন ব্যবস্থার সংজ্ঞা: যে শাসন ব্যবস্থায় শাসন বিভাগ ও আইন বিভাগের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান এবং শাসন বিভাগের স্থায়িত্ব আইনসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থার উপর নির্ভরশীল তাকে সংসদীয় শাসন ব্যবস্থা বলা হয়। আইনসভার কাছে দায়িত্বশীল থাকার জন্য একে আবার দায়িত্বশীল শাসন ব্যবস্থাও বলা হয়। সংসদীয় শাসন ব্যবস্থায় সরকারের যাবতীয় ক্ষমতা তত্ত্বগতভাবে একজন নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধানের হাতে ন্যস্ত থাকে, তার নামই শাসন কাজ পরিচালিত হয়। কিন্তু বাস্তবে প্রকৃত শাসন ক্ষমতার অধিকারী হল প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত মন্ত্রী পরিষদ। এই মন্ত্রী পরিষদই আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপ্রধানের নামে শাসন কাজ পরিচালনা করে। সংসদীয় শাসন ব্যবস্থার দেশ হিসেবে গ্রেট ব্রিটেন, ভারত, জাপান প্রভৃতির নাম উল্লেখযোগ্য। সংসদীয় শাসন ব্যবস্থা বৈশিষ্ট্য: সংসদীয় বা মন্ত্রী পরিষদ চালিত সরকারের কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য রয়েছে, সেগুলি হল: 1. নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধানের অস্তিত্ব। সংসদীয় শাসন ব্যবস্থায় দেশের যাবতীয় শাসন ক্ষমতা তত্ত্বগতভাবে একজন নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধানের হাতে থাকলেও তিনি প্রকৃত শাসন ক্ষমতার অধিকারী নন। যাবতীয় শাসন কাজ তার নামে পরিচালিত হয় বলে তাকে নিয়মতান্ত্রিক বা নামসর্বস্ব রাষ্ট্রপ্রধান বলা হয়। সংসদীয় ব্যবস্থায় নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধানকে রাষ্ট্রের প্রধান বলা যায়, কিন্তু সরকারের প্রধান বলা যায় না। সরকারের প্রধান হলেন প্রধানমন্ত্রী। 2. প্রধানমন্ত্রীর নেতৃত্ব। সংসদীয় বা মন্ত্রী পরিষদ চালিত সরকারের অন্যতম বৈশিষ্ট্য হল প্রধানমন্ত্রীর নেতৃত্ব। আইনসভা নির্বাচনে যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সেই দলের নেতা বা নেত্রী প্রধানমন্ত্রীর আসনে অধিষ্ঠিত হন। রাষ্ট্রের প্রকৃত শাসন ক্ষমতা থাকে প্রধানমন্ত্রীর হাতে। প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করে থাকেন। বস্তুত প্রধানমন্ত্রীর দক্ষতা ও যোগ্যতার উপর সরকারের সাফল্য নির্ভরশীল। তিনি এই প্রকার শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দু। 3. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিতি। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিতি সংসদীয় ব্যবস্থার একটি লক্ষণীয় বৈশিষ্ট্য। সরকারের 3টি বিভাগ যথাক্রমে আইন, শাসন ও বিচার বিভাগ অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত হয়ে কাজ করে। যেমন আইনসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যরা একদিকে আইন প্রণয়ন করেন, অন্যদিকে মন্ত্রিসভা গঠন করে সরকার পরিচালনা করেন। অবশ্য বিচার বিভাগের স্বাতন্ত্র্য ও স্বাধীনতা এখানে স্বীকৃত হয়। 4. আইনসভা নিম্নকক্ষে প্রাধান্য। সংসদীয় শাসন ব্যবস্থা আইন মন্ত্রিসভা গঠনে আইনসভা নিম্নকক্ষে প্রাধান্য লক্ষ্য করা যায়। নিম্নকক্ষে যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সেই দলের নেতা বা নেত্রী প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হন। পরে তার পরামর্শে মন্ত্রিসভা অন্য সদস্যরা নিযুক্ত হয়ে থাকেন। আইনসভা উচ্চকক্ষে প্রতিনিধিত্ব মন্ত্রিসভায় যে থাকে না তা নয়, তবে নিম্নকক্ষের তুলনায় তা যৎসামান্য। 5. মন্ত্রিসভার যৌথ দায়িত্বশীলতা। সংসদীয় শাসন ব্যবস্থা মন্ত্রিসভা সরকার আইনসভার নিম্নকক্ষের কাছে দায়বদ্ধ থাকে। ব্রিটেন ও ভারতে মন্ত্রিসভা অস্তিত্ব আইনসভা নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থার উপর নির্ভরশীল। তাছাড়া সংসদীয় শাসন ব্যবস্থায় মন্ত্রিসভার যৌথ দায়িত্বশীলতার নীতি অনুসারে সরকারি নীতি ও কাজকর্মের জন্য মন্ত্রীরা যৌথভাবে আইনসভার কাছে দায়বদ্ধ থাকেন। এই কারণে কোনো মন্ত্রীর বিরুদ্ধে আইনসভায় অনাস্থা প্রস্তাব গৃহীত হলে সমগ্র মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়। 6. বিরোধী দলের গুরুত্ব। সংসদীয় শাসন ব্যবস্থা অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল আইনসভায় শক্তিশালী বিরোধী দলের অস্তিত্ব। আইনসভায় যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তারা সরকার গঠন করে, অন্যদিকে যারা গরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয় তারা বিরোধী দলের আসনে বসে। আইনসভায় বিরোধী দলের গঠনমূলক সমালোচনা সংসদীয় সরকারকে যুক্তিসঙ্গত কাজে বাধ্য করে বলে অনেকে মনে করেন। 7. মন্ত্রিসভার একনায়কতান্ত্রিক প্রবণতা। সংসদীয় শাসন ব্যবস্থার একটি সাম্প্রতিক বৈশিষ্ট্য হল মন্ত্রিসভার একনায়কতান্ত্রিক প্রবণতা। সরকারি নীতি ও কর্মসূচি নির্ধারণ, আইন প্রণয়ন ইত্যাদি ব্যাপারে শীর্ষস্থানীয় দলীয় নেতাদের নিয়ে গঠিত মন্ত্রিসভার সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হয়। দলীয় সংখ্যাগরিষ্ঠতার জোরে মন্ত্রিসভার যাবতীয় সিদ্ধান্ত আইনসভায় অতি সহজে অনুমোদিত হয়। আইনসভা এখানে মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুমোদনকারী সংস্থা হিসেবে কাজ করে মাত্র, ফলে সংখ্যাগরিষ্ঠের স্বৈরাচার প্রতিষ্ঠার যথেষ্ট সম্ভাবনা থেকে যায়। 8. আইন প্রণয়নের ক্ষমতা। সংসদীয় শাসন ব্যবস্থা আইন প্রণয়নে মন্ত্রিসভা একক ক্ষমতা ভোগ করে থাকে। আইনসভায় উত্থাপনের জন্য যাবতীয় সরকারি বিল মন্ত্রিসভার সদস্যরা নিজেরাই তৈরি করেন। আইনসভার সংখ্যাগরিষ্ঠ দলের সদস্যদের নিয়ে মন্ত্রিসভা গঠিত হয় বলে আইনসভায় পেশ করা মন্ত্রীদের বিল অনায়াসে অনুমোদন লাভ করে। প্রশ্ন সংখ্যা 10। সংসদীয় সরকারি গুণ, দোষ বা সুবিধা অসুবিধাগুলি ব্যাখ্যা করো। সংসদীয় সরকারি গুণ বা সুবিধা। সংসদীয় সরকারের উল্লেখযোগ্য গুণ বা সুবিধাগুলি হল:
এক, আইন ও শাসন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক। সংসদীয় শাসন ব্যবস্থা আইনসভা নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দল সরকার গঠন করে। এজন্য শাসন বিভাগ ও আইন বিভাগের মধ্যে একটা সুসংহত ঐক্য বজায় থাকে, ফলে সরকারের কর্মসূচি বাস্তবায়নে সুষ্ঠু পরিবেশ রচিত হয়। শাসন বিভাগ এবং আইন বিভাগের মধ্যে কোনো বিরোধ না থাকায় সাংবিধানিক ও প্রশাসনিক অচলাবস্থার আশঙ্কা দেখা যায় না। 2, গণতন্ত্র সম্মত। সংসদীয় শাসন ব্যবস্থা জনগণের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত মন্ত্রী পরিষদ হল দেশের শাসন বিভাগের প্রকৃত কর্ণধার। মন্ত্রী পরিষদ তার যাবতীয় কাজকর্মের জন্য আইনসভার কাছে দায়বদ্ধ থাকে। এই কারণে মন্ত্রী পরিষদের স্বেচ্ছাচারী হয়ে ওঠার কোনো সুযোগ থাকে না। মন্ত্রী পরিষদ জনস্বার্থ বিরোধী কোনো পদক্ষেপ নিলে আইনসভায় বিরোধী পক্ষের সদস্যরা তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে পারে। প্রয়োজন হলে অনাস্থা প্রস্তাব গ্রহণের মাধ্যমে মন্ত্রী পরিষদকে পদচ্যুত করার ক্ষমতাও আইনসভার রয়েছে। 2, নমনীয়তা। সংসদীয় শাসন ব্যবস্থা অন্যতম প্রধান গুণ হলো এটি এমন একটি নমনীয় শাসন ব্যবস্থা যেখানে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে সঙ্গতি রেখে প্রশাসন বা সরকারের প্রয়োজন মাফিক রদবদলের ব্যবস্থা রয়েছে। সংসদীয় শাসন ব্যবস্থার সরকার পরিবর্তন অনেক বেশি সহজসাধ্য। 4, রাজনৈতিক শিক্ষা বিস্তার। সংসদীয় শাসন ব্যবস্থায় সরকারি নীতি, সরকারি কার্যক্রম এবং মুলতবি প্রস্তাব ও দৃষ্টি আকর্ষণীয় প্রস্তাবের মাধ্যমে বিভিন্ন সমস্যার সম্পর্কে আইনসভায় যেসব আলোচনা হয় তা গণমাধ্যম মারফত প্রচারিত হওয়ায় জনগণের মধ্যে রাজনৈতিক শিক্ষার বিস্তার ঘটে। 5, আন্তর্জাতিক সুনাম। সংসদীয় শাসন ব্যবস্থা নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধানের পদে জ্ঞানীগুণী ব্যক্তিকে নিয়োগ করা সম্ভব হয়। এর ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্রের সুনাম বৃদ্ধি পায়। উদাহরণ হিসেবে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি বিশ্ববিখ্যাত দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন কিংবা প্রাক্তন রাষ্ট্রপতি প্রথিতযশা বিজ্ঞানী ডক্টর এপিজে আব্দুল কালামের নিয়োগের কথা বলা যায়। 6, প্রশাসনিক স্বচ্ছতা। সংসদীয় শাসন ব্যবস্থায় সরকারের পক্ষে কোনো সিদ্ধান্ত আইনসভাকে না জানিয়ে গ্রহণ করা সম্ভব নয়। যাবতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আইনসভায় সবিস্তারে আলোচিত হওয়ার পর বাস্তবে রূপায়িত হয়। এর ফলে প্রশাসনিক স্বচ্ছতা বজায় থাকে বলে অনেকে মনে করেন। 7, বিরোধী দলের মর্যাদা। সংসদীয় শাসন ব্যবস্থাটি প্রধান গুণ হলো এই ধরনের শাসন ব্যবস্থায় বিরোধী পক্ষের মর্যাদা ও গুরুত্ব স্বীকৃত। আইনসভা বিরোধী দলনেতা এখানে স্বতন্ত্র মর্যাদা ও সম্মানে ভূষিত হন। তাছাড়া আইনসভার অধিবেশনে সরকারের যাবতীয় নীতি ও কর্মসূচির ত্রুটি বিচ্যুতি তুলে ধরে অবাধ সমালোচনা করার অধিকার বিরোধী পক্ষের থাকে। এর ফলে সংসদীয় গণতন্ত্র অধিকতর জনমুখী ও সাফল্যমণ্ডিত হয়ে ওঠে। সংসদীয় সরকারের দোষ বা অসুবিধা। সংসদীয় সরকারের সম্পূর্ণ ত্রুটিমুক্ত নয়। এই ধরনের শাসন ব্যবস্থা উল্লেখযোগ্য ত্রুটিগুলি হলো: 1, ক্ষমতা স্বতন্ত্রীকরণে অনুপস্থিতি। সংসদীয় শাসন ব্যবস্থার সমালোচনায় প্রথমেই বলা যায় এখানে ক্ষমতা স্বতন্ত্রীকরণ না থাকায় মন্ত্রী পরিষদের সদস্যরা একই সঙ্গে আইন বিভাগ ও শাসন বিভাগের প্রতিনিধি হিসাবে কাজ করার সুষ্ঠুভাবে প্রশাসন পরিচালনার জন্য তাঁরা যথোপযুক্ত সময় পান না। ফলে সংসদীয় শাসন ব্যবস্থায় সুশাসনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। 2, স্থিতিশীলতার অন্তরায়। সংসদীয় শাসন ব্যবস্থায় পরিবর্তনশীলতা বা নমনীয়তা একটি দুর্বলতা। স্থিতিশীল ও সুদৃঢ় সরকার প্রতিষ্ঠা এক্ষেত্রে প্রায় অসম্ভব হয়ে পড়ে। 3, আমলাতান্ত্রিকতা। সংসদীয় শাসন ব্যবস্থায় সরকার পরিচালনার জন্য যে অভিজ্ঞতা ও বিশেষীকৃত দক্ষতা প্রয়োজন অধিকাংশ মন্ত্রীদের তা থাকে না। এর ফলে মন্ত্রীদের আমলা নির্ভর হতে হয়। এই কারণে সংসদীয় শাসন ব্যবস্থা আমলাতান্ত্রিক শাসন ব্যবস্থায় পর্যবসিত হয়। 4, দলীয় সংকীর্ণতা। সংসদীয় শাসন ব্যবস্থা অপরিহার্য অঙ্গ হল রাজনৈতিক দল ব্যবস্থা। সংকীর্ণ দলাদলি, দলীয় স্বার্থ সাধন, রাজনৈতিক ক্ষমতা লাভে প্রতিযোগিতা, নির্বাচনী দুর্নীতি প্রভৃতি সংসদীয় শাসন ব্যবস্থার দক্ষতাকে খর্ব করে। লর্ড ব্রাইস সংসদীয় সরকারের প্রধান ত্রুটি হিসাবে সংকীর্ণ দলীয় মনোভাব এবং রাজনৈতিক উত্তেজনার কথা বলেছেন। 5, বহুদলীয় ব্যবস্থা কুফল। সংসদীয় শাসন ব্যবস্থায় বহু রাজনৈতিক দলের অস্তিত্বের জন্য অনেক সময় কোনো একটি রাজনৈতিক দলের পক্ষে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা সম্ভব হয় না। ফলে একাধিক দলের সমন্বয়ে জোট সরকার গঠিত হয়, কিন্তু শরিক দলগুলির অন্তর্বিরোধে মন্ত্রী পরিষদ দুর্বল হয়ে পড়ে এবং তার সভাপতি দীর্ঘস্থায়ী হতে পারে না। 6, নয়া স্বৈরাচারের উদ্ভব। সংসদীয় শাসন ব্যবস্থা আইনসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ওপর মন্ত্রী পরিষদের নিয়ন্ত্রণ ব্যাপকভাবে বিস্তারিত হয়। এইভাবে মন্ত্রিসভা সর্বেসভা হয়ে ওঠে। তাছাড়া জাতীয় সংকট ও জরুরি অবস্থার সময় মন্ত্রিসভা প্রভূত ক্ষমতার অধিকারী হয়ে পড়ে। এইসব কারণে অনেকে সংসদীয় শাসন ব্যবস্থাকে নয়া স্বৈরাচার বা নিউ ডেসপটিজম বলে অভিহিত করেন। 7, অযোগ্যদের প্রাধান্য। সংসদীয় শাসন ব্যবস্থার যেসব প্রতিনিধি আইনসভার সদস্যপদ লাভ করেন তারা গুণগত যোগ্যতা নিরিখে নির্বাচিত হন না,
বহু অযোগ্য ব্যক্তি দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচনে অবতীর্ণ হন, ফলে আইনসভার গুণগত মান হ্রাস পায়, শাসন ব্যবস্থা অযোগ্যদের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়। ৮. জরুরি অবস্থা অনুপযোগী। সংসদীয় শাসন ব্যবস্থাকে জরুরি অবস্থা অনুপযোগী বলে মনে করা হয়। বহিঃশত্রুর আক্রমণ বা অভ্যন্তরীণ গোলযোগের পরিস্থিতিতে সংসদীয় শাসন ব্যবস্থায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হয় না। উপসংহার: উল্লিখিত সীমাবদ্ধতা সত্ত্বেও একথা বলা যায় যে সব ধরনের গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে সংসদীয় শাসন ব্যবস্থা অধিকতর গ্রহণযোগ্য। সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণ রাজনৈতিকভাবে সচেতন হলে মন্ত্রিপরিষদ বা আমলাতন্ত্র কখনো স্বৈরাচারী হয়ে উঠতে পারে না। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে।